বন্ধুরা, একসময় যাদের সম্পর্ক ছিল বন্ধুত্ব আর সহযোগিতায় ভরা, আজ সেই দুই দেশ দাঁড়িয়ে আছে একদম মুখোমুখি। বন্ধুরা, কথা বলছি ভারত ও তুরস্ককে নিয়ে। হ্যাঁ, সেই তুরস্ক যে 3 মাস আগে এমন এক দুঃসাহস দেখিয়েছিল যার বদলা ভারত একটু একটু করে প্রতিদিন নিচ্ছে। তুরস্ক এখন বুঝতে পেরেছে বিশ্ব রাজনীতির এই নতুন অধ্যায়ে ভারত দেখিয়ে দিয়েছে তার কৌশল, আত্মবিশ্বাস আর সামরিক দক্ষতা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। এই নতুন অধ্যায়ে ভারত শুধু নিজের গৌরবকেই রক্ষা করেনি, বরং প্রমাণ করে দিয়েছে দক্ষিণ এশিয়া থেকে পশ্চিম এশিয়া পর্যন্ত স্থিতিশীলতা ও ন্যায়ের এক বড় স্তম্ভ এখন নতুন দিল্লি। ভারতের জন্য এই ঘটনাটা কেবল একটা আন্তর্জাতিক আপডেট নয়, এটা এক ধরনের জাতীয় গর্বের মুহূর্ত। কারণ আজ ভারত এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে গোটা বিশ্ব তাকে গুরুত্ব দিয়ে দেখছে, তার সিদ্ধান্তকে সম্মান করছে। বন্ধুরা, ভারতবর্ষের স্বাধীনতা লাভের 1 বছর পর অর্থাৎ 1948 সালে আনুষ্ঠানিকভাবে ভারত ও তুরস্কের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। তখন দুই দেশই চেয়েছিল নিজেদেরকে আধুনিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে এবং সেই সম্পর্কের মূল ভরসা ছিল বাণিজ্য। বস্ত্র, যন্ত্রপাতি, রত্ন ও গয়না বাণিজ্যের উপর নির্ভর করে গড়ে উঠেছিল প্রাথমিক সম্পর্কের ভিত্তি। 50-এর দশক থেকে 90 পর্যন্ত সম্পর্ক মোটামুটি ভালোই ছিল। ভারতের নিরপেক্ষ নীতি ও তুরস্কের পঞ্চমুখী অবস্থান, যেখানে তারা ন্যাটোর সদস্য হয়েছিল, দুই দেশ তখন দুই ভিন্ন পথে হাঁটলেও পারস্পরিক শ্রদ্ধা ও সংস্কৃতি বিনিময় বজায় ছিল। সেই সময় এয়ার ইন্ডিয়া ও তুর্কির এয়ারলাইন্সে সরাসরি ফ্লাইটে হাজার হাজার ভারতীয় পর্যটক ও ব্যবসায়ী সহজে যাতায়াত করতেন। কিন্তু 2010-এর শেষের দিকে এসে সবকিছু বদলে যেতে শুরু করলো। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ধীরে ধীরে নিজেকে সমগ্র বিশ্বের এক প্রভাবশালী ইসলামিক নেতা হিসেবে প্রতিষ্ঠান করতে চাইল। 2016 সালের পর থেকে তার ভারত বিরোধী বক্তব্য, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে তীব্র সমালোচনা বাড়তে থাকে। 2019 সালে যখন ভারত অনুচ্ছেদ 370 বাতিল করে দেয়, তখন এরদোগান জাতিসংঘের দাঁড়িয়ে ভারতের নীতিকে সরাসরি আক্রমণ করেন। আর সেখান থেকে দুই দেশের সম্পর্কটা গভীরভাবে ফাটল ধরতে শুরু হয়। কিন্তু পরিস্থিতি সবচেয়ে বেশি বড় মোড় নেয় পেহেলগাম সন্ত্রাসী হামলায় আর অপারেশন সিন্দুরের সময়। তখন তুরস্ক ভারতের সীমান্ত সংঘর্ষের সময় পাকিস্তানকে পাঠায় 350-টিরও বেশি ড্রোন ও সামরিক উপদেষ্টা। এই খবর প্রকাশের পরই সারা দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে শুরু হয় তুর্কি পণ্যের বয়কট, ট্যুরিজম প্ল্যাটফর্ম বন্ধ, একাডেমিক সহযোগিতা স্থগিত। সব মিলিয়ে যেন তুরস্ককে এক ঘরে করে ফেলার মতন একটা দেশব্যাপী আন্দোলন শুরু হয়। ওই ঘটনার পর ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানা যায় তুরস্কে যাওয়ার বুকিং প্রায় 60% কমে যায়। একই সঙ্গে তুর্কির ট্রাভেল কোম্পানিগুলোর ক্যান্সেলেশনও বেড়ে যায় প্রায় 250%। ভারতের বিশ্ববিদ্যালয় এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো একের পর এক তুরস্কের সঙ্গে সব যৌথ অনুষ্ঠান ও চুক্তি ও সহযোগিতা বাতিল করে দেয়। 15 মে 2025-এ ভারত সরকার সরাসরি নিরাপত্তার ছাড়পত্র বাতিল করে দেয় এবং কেলেভি এভিয়েশন হোল্ডিং এর নামে এক তুর্কি বিমান সংস্থা যারা ভারতে কাজ করছিল, তাদের শেয়ার মাত্র 2 দিনে 20% ধস নেমে যায়। লোকসান দাঁড়ায় প্রায় $200 মিলিয়ন। এরপর এক এক করে তুর্কির কোম্পানিগুলোকে ব্ল্যাকলিস্ট করা হয় এবং সব যৌথ প্রতিরক্ষা অবকাঠামো প্রকল্প স্থগিত করে দেওয়া হয়। আর সেই সময় ভারত কৌশলগতভাবে সম্পর্ক দৃঢ় করতে শুরু করে এবং তুরস্কের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে যেমন গ্রিস, আর্মেনিয়া ও সাইপ্রাসের সঙ্গে নতুন করে বন্ধুত্ব তৈরি করে। আর সেখান থেকে দিল্লির কূটনৈতিক, অর্থনৈতিক শক্তি আর সামরিক দৃঢ়তা সব মিলিয়ে আজ পরিস্থিতি একেবারেই পাল্টে দিয়েছে। তুরস্ক যে নিজেকে ইসলাম বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, ভারতের একের পর এক কৌশলগত পদক্ষেপ সেই উচ্চ আকাঙ্ক্ষাকে আটকে দিয়েছে। উদাহরণস্বরূপ 2025 সালের 18 সেপ্টেম্বর ভারত স্টেলথ গাইড মিসাইল ফ্রিগেট আইএনএস ত্রিকান্ড গ্রিসের সালামিস নৌঘাটিতে নোঙর ফেলে। প্রথমবারের মতন আনুষ্ঠানিক সাইপ্রাসের সাথে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা মহড়া অংশ নেয়। এটি শুধু একটি মহড়া নয়, এটি ছিল ভারতের শক্তি ও ঐক্য এবং প্রভাবের প্রতীক, যা ইউরোপের জলে ভারতের উপস্থিতি স্পষ্টভাবে তুলে ধরে। এখন ভারতকে দেখা হচ্ছে এক বিশ্বস্ত নিরাপত্তা সহযোগিতা হিসাবে, বিশেষ করে আর্মেনিয়া, গ্রিস আর সাইপ্রাসের কাছে। কারণ এই 3 দেশ তুরস্কের চির প্রতিদ্বন্দ্বী। ভারত সক্রিয়ভাবে এই দেশগুলোকে দিচ্ছে একাধিক প্রযুক্তি, অস্ত্র ও সামরিক পরামর্শ, এমনকি ব্রহ্মোস ক্রুজ মিসাইল নিয়ে মিসাইল সরবরাহ প্রস্তাবও দিচ্ছে, যা ভূমধ্য সাগরের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে তুরস্কের প্রতিপক্ষদের পক্ষে। দিল্লির আরেকটি অবস্থান সাইপ্রাসের সার্বভৌমত্বের প্রতি অটল সমর্থন জানিয়েছে। আন্তর্জাতিক আইন মেনে ভারত বারবার আহ্বান জানিয়েছে উত্তর সাইপ্রাস থেকে তুর্কি সেনা প্রত্যাহার করার জন্য। এই নৈতিক ও ন্যায়সঙ্গত অবস্থান ভারতের কূটনৈতিককে আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে আর বিশ্বের সামনে তুলে ধরেছে এক নতুন চিত্র, ন্যায়, ভারসাম্য ও নেতৃত্বের প্রতীক হিসেবে। এই কূটনৈতিক ও সামরিক দ্বন্দ্বের মাঝেও বন্ধুরা ভারতের অর্থনৈতিক শক্তি অটুট। দিল্লি আর আঙ্কারার মধ্যে যখন কূটনৈতিক টানপোড়েনের আর সামরিক প্রতিযোগিতা চলছে, তখন একটা জিনিস স্পষ্ট, ভারতের অর্থনৈতিক শ্রেষ্ঠতাও এখনো অপ্রতিদ্বন্দ্বী। 2025-এর শুরুর দিকেই দুই দেশের
দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছে গেছিল $8.7 বিলিয়ন, আর তার মধ্যে ভারতের উপভোগ করেছে $4.2 বিলিয়ন বাণিজ্যিক উদ্ধৃত। অর্থাৎ ভারতীয় পণ্য আজ তুরস্কর বাজারে ঢেউ তুলছে। টেক্সটাইল, ফার্মেসি, প্রযুক্তি থেকে শুরু করে অটোমোবাইল পর্যন্ত সব জায়গাতে ভারত এগিয়ে। অন্যদিকে তুরস্কের কোম্পানিগুলো মরিয়া হয়ে চেষ্টা করছে ভারতের সরকারি টেন্ডার আর বিনিয়োগ সুযোগ ফিরিয়ে পেতে। ভারত কিন্তু তুরস্কের সাথে এখন অর্থনৈতিক সম্পর্ক নিয়ে অনেকটাই সতর্ক ও সীমিত। ভারত তুরস্কের ব্যবসায়িক অংশীদারের প্রতি নজরদারি বাড়িয়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। বিশেষ করে বিমান চলাচল, প্রতিরক্ষা, শিপিং, অবকাঠামো ও কৌশলগত খাতগুলোতে এখন কার্যত তুর্কির কোম্পানির জন্য বন্ধ। ফলে একদিকে তুরস্ক থেকে ভারতের সরাসরি বিদেশ বিনিয়োগ নাটকীয়ভাবে কমে গেছে, অন্যদিকে ভারতীয় কর্পোরেটরা গ্রিস ও আর্মেনিয়ার সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলছে। ব্রিক্স আর G20-তে ভারতের ভূমিকা আজ অনেক প্রভাবশালী। তুরস্ক ব্রিক্সে যোগ দিতে চায়, কিন্তু সেখানে ভারতের সম্মতি দরকার, আর ভারত সেই অনুমতি এত সহজে দিতে রাজি নয়। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তান থেকে আসা সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত তুরস্কর সঙ্গে কোনো বড় অগ্রগতি সম্ভব নয়। 2025 সালের জুনে মোদী সরকারের নতুন কৌশলগত পরিকল্পনায় স্পষ্ট বলা হয়েছিল, তুরস্কের বিরুদ্ধে থাকবে কঠোর কূটনীতি। অর্থাৎ কূটনীতি, অর্থনৈতিক ও সামরিক দিক দিয়েই চাপ তৈরি করা হবে। মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগর ও দক্ষিণ এশিয়ার ককেসাসে ভারতের শক্তিশালী উপস্থিতি এখন সেই নীতির বাস্তব রূপ। 2025 সালের জুন মাসে ভারত ও পাকিস্তানের সংঘাতের পর ভূমধ্যসাগরে ভারতের দৃঢ় অবস্থান ভারতের পররাষ্ট্রনীতিকে ঐতিহাসিক মোড় এনে দিয়েছে। আজ ভারত শুধু দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তি নয়, এখন সে এক গ্লোবাল ব্যালেন্সার, যে নিজের নৌবাহিনী, কূটনৈতিক জোট ও অর্থনৈতিক প্রভাব দিয়ে বদলে দিচ্ছে বিশ্বের কৌশলগত মানচিত্র। এটা ভারতের জন্য সাহসী ও যুগান্তরী এক মুহূর্ত। ভারত আজ বিশ্বের চোখে আন্তর্জাতিক নীতি ও মানবাধিকার আর সামুদ্রিক নিরাপত্তার রক্ষক। বন্ধুরা, 2025 সালের শেষের দিকে ভারত তুরস্কের সম্পর্কের অবস্থা এক কথায় ঠান্ডা যুদ্ধের মতো। বন্ধুত্বের জায়গায় আজ নিয়েছে সন্দেহ, প্রতিযোগিতা আর পাল্টা আক্রমণের রাজনীতি। একসময় যেখানে পর্যটন, বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্কের সেতু ছিল, এখন সেখানে নিষেধাজ্ঞা, বয়কট আর যুদ্ধ অভ্যাস চলছে। তবুও এই বছরে $8 বিলিয়ন বেশি বাণিজ্য এখনো চালু আছে, কিন্তু ভবিষ্যতে তা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই যতদিন না তুরস্ক নিজেদের অবস্থান বদলাচ্ছে। বন্ধুরা, তুরস্কের ভবিষ্যতে সম্পর্ক সম্পূর্ণ নির্ভর করছে তারা কতটা ভারতের স্বার্থকে সম্মান করে আর ন্যায় ও শান্তির পথে হাঁটে তার উপর। যতদিন না তুরস্ক পাকিস্তান আর কাশ্মীর প্রসঙ্গ নিয়ে নিরপেক্ষ নীতি নেয়, ততদিন তাদের অর্থনৈতিক ও কূটনৈতিক বিচ্ছিন্নতা আরও গভীর হবে। তুরস্কের জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হলো সৎ কূটনীতি, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আর তাদের পররাষ্ট্রনীতির পুনর্মূল্যায়ন। ভারতের সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক নির্ভর করবে ঠিক এই তিনটি জিনিসেরই উপরে। ততদিন পর্যন্ত ভারত তার কৌশলগত চাপ, অর্থনৈতিক পাল্টাঘাত আর নৌবাহিনীর শক্তি দিয়ে তুরস্ক এখন বুঝতে পেরেছে ভারত এখন আর থেমে থাকবে না।